নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার বাংলা মাইনর পেপারের সাজেশন দিচ্ছি পরিবেশ ও বাংলা সাহিত্য। পেপারটা সম্পূর্ণ নতুন, তাই সাজেশনের সাথে সাথে টোটাল কোশ্চেন যে লিস্ট হবে, যা মডেল পেপারটা হবে, প্রচুর যে এক একটা অধ্যায়ের যে প্রশ্ন হয় সেগুলোও তোমাদের দিয়ে দিচ্ছি, সাথে সম্পূর্ণ যে সাজেশন হবে সেটাও তোমাদের দিচ্ছি। কারণ নতুন সিলেবাস, শুধু সাজেশনের ভরসা হয়তো অনেকেই করবে না, তারা হয়তো চাইবে যে সাজেশনের বাইরেও কিছু পড়ার। তাই জন্য অবশ্য সেই পুরো লিস্টটাই আমি তোমাদের কাছে আলোচনা করছি এবং সাথে বলে দেবো যেগুলো সাজেশনের অংশ। তো প্রথমে মডিউল 1 থেকে বলি, পরিবেশবাদ কাকে বলে, এর মূলনীতি ও বিভিন্ন ধারাগুলি যেমন সংরক্ষণবাদ, গভীর বাস্তুতন্ত্র, সামাজিক বাস্তুতন্ত্র, ইকোফেমিনিজম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আমি প্রথমে কোশ্চেনগুলো বলে নিই, তারপরে সাজেশন কোনগুলো থাকবে অবশ্যই বলবো। তবে হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রেখেছে তার মধ্যে বেশিরভাগই সাজেশনের অংশ রয়েছে। পরিবেশবাদী আন্দোলনের বিশ্বব্যাপী ইতিহাসের একটি রূপরেখা দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসগুলো আলোচনা করতে হবে সেটা হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবেশবাদী আন্দোলনের উদ্ভব, বিকাশ, তাৎপর্য ইত্যাদি। এই কোশ্চেনটা হচ্ছে মূল কোশ্চেন। বিশ্বব্যাপী ইতিহাসের একটি রূপরেখা দাও পরিবেশবাদী আন্দোলনের। ভারতবর্ষের পরিবেশবাদী আন্দোলনের একটি বিস্তারিত চিত্র তুলে ধরো। সেখানে এইসব জিনিস আলোচনা করতে হবে, চিপকো, নর্মদা, সাইলেন্ট প্রভৃতি। তো এখানে একটা জিনিস বলে দিই, যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তবে অনেকেই বই কিনে ফেলেছে, হয়তো লাগবেও না। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রেক্ষাপট, আদর্শগত ভিত্তি, নেতৃত্ব, আন্দোলনের কৌশল, সাফল্য, ভারতের পরিবেশের সচেতনতায় এর সুদূর প্রসারী প্রভাব বিশদভাবে আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ, প্রধান দাবিগুলি, আন্দোলনের বিভিন্ন পর্যায়, নেতৃত্ব, ভারতের উন্নয়ন, পরিবেশের সংক্রান্ত বিতর্কে এর ভূমিকা সবিস্তারে লেখো। ইকো ক্রিটিসিজম বা পরিবেশ সাহিত্য সমালোচনার ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করো। এর মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি, এর উদ্ভব ও বিকাশের ইতিহাস এবং সাহিত্য অধ্যয়নে এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব আলোচনা করো। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশবাদী আন্দোলনের সামগ্রিক ভূমিকা, তাৎপর্য মূল্যায়ন করো। এই আন্দোলনগুলি পরিবেশ নীতি প্রণয়নে কতটা প্রভাব ফেলতে পেরেছে বলে তুমি মনে করো, যুক্তিসহ আলোচনা করো। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অবশ্যই 7এরটা, 6এরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 3, 2 এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে যেটা রয়েছে মডিউল 2 মুক্তধারা, অসংখ্য কোশ্চেন রয়েছে, তার মধ্যে আলোচনা করব যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় সাজেশন রূপে তোমাদের দেব, সেটা আগে সকল কোশ্চেন আলোচনা করে নিই। বর্তমান যুগে মুক্তধারা নাটকের প্রাসঙ্গিকতা আলোচনা করো। মুক্তধারা নাটকের নামকরণ যথাযথ ও সার্থক হয়েছে কিনা আলোচনা করো, অথবা মুক্তধারা নাটকের নামকরণের সার্থকতা নিরূপণ করো। মুক্তধারা নাটকের ধনঞ্জয় বৈরাগী চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা অহিংসবাদী ধনঞ্জয়কে অনেকে গান্ধীজির সঙ্গে তুলনা করেছেন, এ মত তুমি সমর্থন করো কি আলোচনা করো। মুক্তধারা নাটকের মূল বক্তব্য বা মর্মকথা কি, অথবা মুক্তধারা নাটকের মধ্য দিয়ে লেখকের কোন বক্তব্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। বিচ্ছিন্নভাবে অবস্থান করলেও স্বল্প অবস্থানিক জনতার চরিত্রটি মুক্তধারা নাটকে সবিশেষ ভূমিকা সম্পাদন করেছে, সমালোচকের এই মন্তব্যের সাপেক্ষে আলোচনা করো, অথবা মুক্তধারা নাটকের জনতা চরিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা দাও। মুক্তধারা নাটকে নায়ক চরিত্র বিশ্লেষণ করো, অথবা মুক্তধারা নাটকে অভিজিৎ চরিত্রই নায়কের মর্যাদা সম্পন্ন চরিত্র বিশ্লেষণ করে উক্তিটি যথার্থ আলোচনা করো, অথবা অভিজিৎ চরিত্রটির স্বরূপ উদ্ঘাটন করো। সমালোচকগণ বলেন মুক্তধারা নাটক রবীন্দ্রনাথের নাট্যধারা সাংকেতিক নাটকের পর্যায়ভুক্ত। এই প্রসঙ্গে তোমার মতামত আলোচনা করো, অথবা মুক্তধারা নাটকের প্রতীকতা বিচার করো, অথবা প্রকৃতিগত দিক দিয়ে মুক্তধারা কোন শ্রেণীর নাটক যুক্তিসহ ব্যাখ্যা করো, অথবা একদিকে একটি অভ্রভেদী লৌহ যন্ত্রের মাথা, অন্যদিকে ভৈরব মন্দির চূড়ার ত্রিশূল, এই দুটি প্রতীক নাটকে মূল তত্ত্বরূপে প্রতিভাত হয়েছে ব্যাখ্যা করো, অথবা মুক্তধারা নাটকের গঠন রীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুক্তধারা নাটকের যন্ত্ররাজ বিভূতি চরিত্রটি ভালোই মন্দই মিশিয়ে নির্মিত হয়েছে, এই বিষয়ে তোমার মতামত যুক্তিসহ আলোচনা করো।
মুক্তধারা নাটকে ধনঞ্জয় গানের মধ্যেই তার কর্ম পরিকল্পনা ও পরিচয় প্রচ্ছন্ন আলোচনা করেছেন। অথবা বাউলের গান মুক্তধারা নাটকে কি উদ্দেশ্য সাধন করেছে? বাউলের গান মুক্তধারা নাটকে এক বিশেষ উদ্দেশ্য সিদ্ধ করেছে। সমালোচকদের এই মত সাপেক্ষে আলোচনা করো। অথবা মুক্তধারা নাটকে সঙ্গীতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মুক্তধারা নাটকে ঘটনা প্রবাহে চরিত্রের যে অন্তরঙ্গ ও বহিরঙ্গ দ্বন্দ্ব নিপুণভাবে বিশ্লেষণ করা হয়েছে তা লেখো। অথবা মুক্তধারা নাটকে যে দুই ভাব জগতের সংঘাতের কথা বর্ণিত আছে তা ব্যাখ্যা করো। মুক্তধারা নাটকের রাজা রঞ্জিত এর চরিত্র বিশ্লেষণ করো। মুক্তধারা নাটকের মধ্যে ব্যক্তি চরিত্রের নামকরণগত যে তাৎপর্য নিহিত হয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করো। মুক্তধারা নাটকের সমকালীন পরিবেশের প্রতিফলন কিরূপে ঘটেছে তা ব্যাখ্যা করো। যে আবহমণ্ডলে তথা পরিবেশ মুক্তধারা নাটকখানিকে প্রাণবন্ত করে তুলেছে তা সবিস্তারে বর্ণনা করো। মুক্তধারা তত্ত্ব নাটক হলেও ট্র্যাজেডি চেতনায় অনন্য, উক্তিটির যথার্থতা বিচার করো। মুক্তধারা নাটকের অপ্রধান চরিত্রগুলি কোন উদ্দেশ্যে চরিতার্থ করেছে কিনা তা আলোচনা করো। মুক্তধারা নাটকে যে তিনটি ভিন্ন ভাবনার চরিত্রের কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এবার এই 16টি প্রশ্ন রয়েছে, অসংখ্য প্রশ্ন, এই 16টা পড়া সম্ভব না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করছি, বলছি। দেখো, পরীক্ষায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি অবশ্যই 1-এর প্রশ্নটা রাখবো, 2-এর প্রশ্নটা রাখবো। নামকরণ সবসময় গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা সাজেশনের জন্য রাখছি। 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 7-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। 9-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। 10-এরটা, 13-টা। এই হলো 16টা প্রশ্নের মধ্যে যেগুলো বললাম সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিম্নগতি নদী, অভিজিৎ সেন। এখান থেকে দেখো, নিম্নগতি নদী গল্পে নদীর নিম্নগামী যাত্রার রূপকের আড়ালে মানব জীবনের যে ক্ষয়, পরিবর্তন ও অবশ্যম্ভাবী পরিণতির চিত্র লেখক অভিজিৎ সেন এঁকেছেন তা নিজের ভাষায় বিশদভাবে আলোচনা করো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সাজেশনে থাকবে। নিম্নগতি নদী গল্পটির নামকরণ, অবশ্যই নামকরণ বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তেই হবে। কতখানি সার্থক, গল্পের বিষয়বস্তু ও অন্তর্নিহিত ব্যঞ্জনার আলোকে বিচার করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সময়, স্মৃতি ও জীবনের প্রবাহমানতা, এই বিষয়গুলি নিম্নগতি নদী গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে, নদীর বিভিন্ন অবস্থার পরিবর্তনের সঙ্গে মানব জীবনের কোন কোন দিক গুলি তুলনা করা হয়েছে সেগুলি আলোচনা করো। নিম্নগতি নদী গল্পের মধ্যে দিয়ে লেখক মানব জীবনের অস্তিত্ব, প্রকৃতির অমোঘ নিয়ম এবং জীবনের এক দার্শনিক উপলব্ধির যে ইঙ্গিত দিয়েছেন তা বিশ্লেষণ করো। তোমার মতে গল্পটির মূল বার্তাটি কি? খুবই গুরুত্বপূর্ণ। গল্পটিতে লেখক যে চিত্রকল্প ও বিষণ্ণতার আবহ সৃষ্টি করেছেন তা গল্পের মূল ভাবকে কতখানি পুষ্ট করেছে, উপযুক্ত উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তারপরে হচ্ছে মডিউল 4 থেকে পড়বে বলাই। বলাই গল্পে বলাই চরিত্রটির প্রকৃতি সংলগ্নতা এবং তার সংবেদনশীল মনের যে পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। প্রকৃতির প্রতি তার এই গভীর অনুরাগ কিভাবে আর 5 জনের থেকে স্বতন্ত্র করে তুলেছে সেটা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। বলাই গল্পে শিমুল গাছটিকে কেন্দ্র করে বলাই ও তার কাকার মধ্যে যে মানসিক সংঘাত ও দৃষ্টিভঙ্গির পার্থক্য ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। এই সংঘাতের পরিণতি কি হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই সাজেশনের অংশ। গল্পকথক কিভাবে ধীরে ধীরে বলাইয়ের প্রকৃতি চেতনার গভীরতা উপলব্ধি করতে শুরু করেন, গল্পের শেষে তার অনুশোচনা বা উপলব্ধির স্বরূপটি কিরূপ হয়েছিল তা বিস্তারিত আলোচনা করো। বলাই গল্প একটি নিছক গাছের প্রতি মমতা প্রদর্শনের ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু মনস্তত্ত্ব, প্রকৃতির প্রতি গভীর সংবেদনশীলতা এবং মানব জীবনের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের যে দিকটি তুলে ধরেছেন তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর বলাই গল্পের সার্থক ছোট গল্প হিসেবে বিচার করো, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলতে গেলে সবকটা কোশ্চেনই তোমাদের গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি, এই দুটো অবশ্যই সাজেশনে থাকবে। এটা ছোট গল্প হিসেবে সার্থক, এই দুটো, ঠিক আছে। আর 4টে, 3 নম্বরটা বাদ দিয়ে বাকি সবকটাই তোমাদের পড়তে হবে বলাই গল্প থেকে, খুবই গুরুত্বপূর্ণ। পুঁই মাচা, এখানেও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, তাই যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেইগুলোই কিন্তু আলোচনা করছি, কারণ অতিরিক্ত ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাই প্রথমে দেখো, এই প্রশ্ন তোমাদের যেটা আলোচনা করছি না কিন্তু দেখে নেবে তোমরা, আমি এখান থেকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি। পুঁই মাচা গল্পের সমকালের কোন সমাজচিত্র ফুটে উঠেছে আলোচনা করো,
পরের প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে নেবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সাজেশনে রাখছে, এটা সাজেশনের অংশ, এটাও সাজেশনের অংশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা গল্পে তৎকালীন সমাজের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো, অথবা পুঁইমাচা গল্প অবলম্বনে তৎকালীন রক্ষণশীল ব্রাহ্মণ সমাজের ভাষাচিত্র অঙ্কন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষার জন্য পড়বে। পুঁইমাচা গল্পের নামকরণ সার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নগুলোর মধ্যে খেন্তি চরিত্র, এটি পড়ে রাখবে। বাকিগুলো দেখো কোশ্চেন, তার মধ্যে এটা পড়বে, বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক হতে পেরেছে তা আলোচনা করো। গুরুত্বপূর্ণ, পুঁইমাচা শব্দবন্ধটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে 9খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে যেগুলো সাজেশনে থাকবে সেটা হচ্ছে 2-এরটা, 3-এরটা, 2, 3, 4, 5 এবং 8-এরটা। জল ও বায়ু, অমর মিত্র। এখানে আমি তোমাদের বলে রাখছি যে এইখানে জল ও বায়ুর নামকরণ ও বিষয়বস্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নামকরণ ও বিষয়বস্তু, যেখানে প্রথম কোশ্চেনটা দেখো, জল ও বায়ু এই নামকরণটি গল্পের বিষয়বস্তু ও মূল ভাবের সঙ্গে কতখানি সঙ্গতিপূর্ণ। জল ও বায়ুর প্রতীকী ব্যঞ্জনা গল্পে কিভাবে চরিত্রের জীবন ও মনস্তত্ত্বকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা। নামকরণ ও বিষয়বস্তু কিন্তু এবারে এইটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাই নামকরণ বিষয়বস্তু পড়বে। আর 1 নম্বর কোশ্চেনটা দিচ্ছি, ওটাও পড়তে হবে। গল্পে মানুষ ও প্রকৃতির সম্পর্ক কিভাবে চিত্রিত হয়েছে। জল ও বায়ুর প্রভাব বা প্রাচুর্য চরিত্রদের পারস্পরিক সম্পর্ক, জীবনযাত্রা এবং মানসিকতার উপর কী ধরনের প্রভাব ফেলেছে তা বিশদভাবে আলোচনা করো। যাই হোক, এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো আমি দিয়েছি ঠিকই এই প্রশ্ন চ্যাপ্টারের জল ও বায়ুর, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামকরণ পড়বে, বিষয়বস্তু পড়বে, আর 1 নম্বর কোশ্চেনটা পড়বে। যারা অন্যান্য প্রশ্নগুলো পড়তে চাও একটু দেখে নাও। এই হচ্ছে অন্যান্য প্রশ্নগুলো জল ও বায়ুর, ঠিক আছে। কিন্তু মেন কোশ্চেন যেটা বললাম কি সাজেশনে থাকবে, নামকরণের সার্থকতা, বিষয়বস্তু, সাথে এই 1 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, এই 1 নম্বরটা। বাকিগুলো তোমরা দেখতে পারো, এই প্রশ্নগুলো কিন্তু এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে 3টে সাজেশনের অংশ। পরেরটাও দেখো, ক্যারাক্কাস স্বপ্নময় চক্রবর্তী। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য আমি বলতে পারি যে নামকরণ এবং বিষয়বস্তু। নামকরণ তোমাকে পড়তে হবে এবারের জন্য, এবং বিষয়বস্তু, ঠিক আছে। সাথে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1-এরটা, ক্যারাক্কাস রচনাটিকে কি নিছক একটি ভ্রমণ কাহিনী বলা চলে, নাকি এর মধ্যে দিয়ে লেখক কোনো গভীরতর সামাজিক, রাজনৈতিক বা মানবীয় সংকটকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন। গল্পের বিষয়বস্তু ও লেখকের পর্যবেক্ষণ উল্লেখ করে তোমার মতামত বিশ্লেষণ করো। এই একটা, তার মানে 3টে কোশ্চেন এখান থেকে পড়তে হবে, নামকরণ, বিষয়বস্তু এবং কোশ্চেন নাম্বার 1। বাকি যে প্রশ্ন সেগুলো তোমরা পড়তে পারো, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়তে পারো, কারণ বেশি পড়ার তো বিকল্প হতেই পারে না যদি পুরোটা পড়তে পারো। তবে যেগুলো বললাম সাজেশনে সেগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। অনেক কোশ্চেন রয়েছে, তার মধ্যে খেয়াল রাখবে যেগুলো আমি পড়তে বলেছি সাজেশনে সেগুলো ভালো করে পড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।